আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়া শক্তি পর্ব ১২। লিখেছেন সুরাইয়া রাফা। সান ফ্রান্সিসকো মূল শহরের রাতকে রাত মনে হয় না মোটেই। রাস্তার দুধারে ক্যাফে, নাইট ক্লাব, বিলবোর্ড, মাঠ সবখানে স্থানীয় মানুষজন, ফরেনার, ট্যুরিস্টদের আনাগোনার জমজমাট এই জায়গাটা। কৃতিকের শহরতলির মতো রাতের নিকষ কালো আঁধার মোটেই ছুঁতে পারে না এই ব্যস্ত নগরীকে। মনুষ্য সজ্জিত ঝিকঝিক করে ওঠা স্ফটিকের লাইট আর হ্যাজাকের আলোয় এখানকার দিন আর রাত দুটোই সমান। খুব বেশি রাত যে হয়েছে এমনটাও নয়। ঘড়ির কাঁটায় বেজেছে ৮টা কি ৮:৩০। তবুও ঘরে ফেরার চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে অরুর। দুশ্চিন্তাগ্রস্ত শুষ্ক অধৈর্যগুলো বারবার ভিজিয়ে নিচ্ছে জিভ দ্বারা। কৃত্তিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তার উপর এখন আবার আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকছে। ওদিকে মা নিশ্চয় রেগে বোম হয়ে আছে। ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার প্রশ্ন ছুঁড়ে মারবে কে জানে। তখন একসঙ্গে এতগুলো মিথ্যে কথা কি করে বলবে অরু? কৃত্তিকের বাড়িতে গিয়েছিল সেটাই বা কিভাবে বলবে? মা আর কৃত্তিকের সম্পর্ক তো অতটাও স্বাভাবিক নয়। অরু যখন হাজারো চিন্তায় মশগুল হয়ে চুপচাপ বসে আছে, তখনই নীরবতা ভেঙে পাশ থেকে প্রত্যয় বলে, এসে গিয়েছি। প্রত্যয়ের কথার ধ্যান ভঙ্গ হয়ে যায় অরুর। গাড়ির জানালার দিকে এক ঝলক উঁকি দিয়ে নিজের স্বল্প চেনা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট ভবনটার দিকে তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে প্রত্যয়কে ধন্যবাদ জানিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায় অরু। এগিয়ে গিয়ে গেট খুলে লিফটের সামনে গিয়ে দেখতে পায় লিফট এখনও ২৬ তলায় আটকে আছে। ব্যতিগ্রস্ত অরু মনে মনে ভাবল, আমি তো কেবল ৩ তলায় যাব। এই লিফটের জন্য অপেক্ষা করার চেয়ে বরং সিঁড়ি দিয়ে এক দৌড়ে চলে যাওয়াটাই উত্তম। ভাবনার সাথে আর কাজের মিল রেখে অরু দ্রুত উঠে গেল সিঁড়ি বেয়ে। তবে সিঁড়ির মাঝ বরাবর আসতেই ঘটল বিপত্তি। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কারো শরীরের সাথে ধাক্কা লেগে প্রায় পড়েই যাচ্ছিল অরু। তার আগেই ওকে দুহাতে দিয়ে সামলে নেয় লোকটা। অস্পষ্ট সুরে মুখ দিয়ে বলে, ঠিক আছো পিচ্চি পাখি? চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে পড়ে যাওয়ার ভয়ে খিচিয়ে রাখা চোখ দুটো অকস্মাৎ খুলে গেল অরুর। তাকিয়ে দেখল ওর মায়ের নিউ অ্যাসিস্ট্যান্ট রাজ ওকে সামলে রেখেছে। রাজকে দেখা মাত্রই কেমন মেজাজ চওড়া হয়ে গেল অরুর। সেই সাথে রাজের দেওয়া অসহ্য নিক নেম। ও কোনো মতে নিজেকে সামলে নিয়ে কটকট গলায় বলল, আমি ঠিক আছি, ধন্যবাদ। কিন্তু আপনি এখানে রাতের বেলা কি করছেন? ধান্দা কি সেটা বলুন। রাজ সমহীন হাসি দিয়ে বলল, কোনো ধান্দা নেই ম্যাডাম। এই পুরো ভবনের বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলোই বাঙালিদের, সেই সাথে ২ তলার কর্নারটা আমাদের। আব্বু আম্মুকে নিয়ে ছোটবেলা থেকে এই ফ্ল্যাটেই থাকি আমি। সেই হিসেবে বলতে গেলে আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত, ধান্দা কি? ছেলেটা হেসে হেসে কথা বলে ঠিকই, কিন্তু কথায় মাথায় খোঁচা দিতে এক চুলও ছাড় দেয় না, বড্ড শেয়ানা। রাজের কথায় অরু চোখ মুখ কুঁচকে অবিশ্বাসী সুরে বলল, কি? রাজ পুনরায় ঠোঁট গলিয়ে হেসে বলল, ইয়েস ম্যাডাম, ফ্রম নাও অন ইউ আর নেইবার, হ্যাপি নেইবারহুড। অরুর চোখে মুখে বিরক্তির ছাপ, কপালটা সে কখন থেকে কুঁচকে আছে। মনে মনে ভাবছে, নেইবারহুড না ছাই, এখন থেকে এই কার্টুনটাকে সারাক্ষণই সহ্য করতে হবে। কি দেখেছে এই ভবনে উঠেছিল মা, কে জানে। এই যে পিচ্চি পাখি, কিছু ভাবছো? রাজের কথায় অরু না বোধক মাথা নাড়িয়ে সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে যেতে বিরক্তির সুরেই বলল, আপনার ঢঙ্গি ডাক শোনার সময় নেই, তারা আছে আমার। অযথা কথা না পেঁচিয়ে যে কাজে যাচ্ছিলেন সেখানে জানতো আজাইরা। ওরও চলে যেতেই রাজ আরেক দফা হেসে বলল, রাগ দেখালেও কিউট লাগে। একরকম দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে বাসার ভেতরে প্রবেশ করলো অরু। অনু তখনও ড্রয়িংয়ে বসা ছিল। অরু ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে কালম্বিম্বল না করে অনুকে শুধালো, আপা, মা কোথায় রে? অনু অবাক হয়ে বলল, মা তো সেই বিকেল থেকেই ঘুমাচ্ছে, কিন্তু তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? অনুর কথায় অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। নয়তো মা যেই বিচক্ষণ, ঠিক কোনো না কোনোভাবে ধরে ফেলতো আমি ভার্সিটিতে নয় অন্য কোথাও গিয়েছিলাম। অরুকে চুপ হয়ে থাকতে দেখে অনু
ভ্রুকুচকে বলল, তোর কি হয়েছে বলতো? আজকাল হুটহাট স্ট্যাচু হয়ে কোথায় যেন হারিয়ে যাস। কাহিনী কি, সত্যি করে বল। আর ওরও হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে দূর, কোনো কাহিনী নেই। দেরি হয়ে গিয়েছে তাই ভয়ে ছিলাম আর কি। যা একটু পানি খাই। নিজের বেড়ে যাওয়ার শ্বাস প্রশ্বাসকে খানিকটা সামাল দিতে ওরও ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে পানি পান করছিল। তখনই ওর পেছনে এসে দাঁড়িয়ে অনু বলে ওঠে, ওরও তোর জামার ফিতের এমন গিট্টু মারা কেন? এখন এটা বলিস না যে জামার ফিতে এমন গিট্টু মেরে তুই সারা ভার্সিটি ঘুরে বেরিয়েছিস। কথা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে অনু। এদিকে ওরও অবুঝের মতো নিজের পেছনের হাত দিতেই মনে পড়ে যায় এটা কৃত্তিকের কাজ। তখন কৃত্তিকই ওর জামার ফিতেটা টান মেরে খুলে ফেলেছিল, তারপর নিজে বেঁধে দিয়েছিল। কিন্তু এইভাবে গিট্টু মেরে আমার ফিতাকে লাগায়? লজ্জা, সংকোচ, বিরক্তির তিনের সংমিশ্রণ ওর চোখ মুখ বুঝে এসেছে। তখনকার কথা মনে পড়লে এখনো শরীরটা কেমন কম্পিত হয়ে উঠছে অজানা শিহরণে। ওদিকে একটা ফিতে বাঁধতে না পারায় অযোগ্যতায় কৃতিকের উপর রাগও লাগছে খুব। অনু সেই কখন থেকে একধারে দাঁত কেলিয়ে যাচ্ছে। ওর নিজের মূর্খতা এড়াতে কোনো মতে অনুকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। ওরও মাথা নুইয়ে চলে যাচ্ছে দেখে অনু টিম্পনি কেটে বলল, এই যে পিচ্চি পাখি, পরের বার ফিতে না বাঁধতে পারলে আমাকে বলিস কেমন? আমি লাগিয়ে দিব। তবুও এমন গিট্টু মেরে মান সম্মান খোয়াস না। ওরও পেছনে ঘুরে নাক শিকয়ে তুলে বলল, আপা তুইও? ওরুর অসহায় বাক্য অনু আবারও ভেতরের কষ্ট করে আটকে রাখা হাসিটা উপড়ে দিল। ওরুর আর কী বা করার, ভেতরে ঢুকতে ঢুকতে মিনমিনিয়ে বলল, তুই ভুল ভাবছিস আপা, এটা আমার নয়, প্রফেসর জেকের কাজ। সায়েন্স ল্যাবের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল রুমে বসে মাইক্রোস্কোপ মেশিনে চোখ লাগিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ শুকনো নজরে পর্যবেক্ষণ করছে নিখিল। সামনে থাকা তরল পদার্থের দিকে এতটাই গভীর মনোযোগ যে বারবার অজান্তেই নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছে সে। নিখিল বরাবরই ছাত্র হিসেবে 100তে 100। নিজের মধ্যে থাকা হাজারটা খারাপ অভ্যাস কিংবা খারাপ চর্চা কোনো কিছুই ওর পিছুটান হয়ে দাঁড়ায়নি ওর মেধাবী মস্তিষ্কের কারণে। শুধুমাত্র তুখোর মেধাবী হওয়ার দরুন সব কিছু ঢাকা পড়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালে। ওর মতো সহজ সরল মেয়েরাই তার ভুক্তভোগী। নিখিল একটা দুটো নয়, একসাথে অনেকগুলো গার্লফ্রেন্ড রেখে অভ্যস্ত। মেয়েদের প্রতি ওর অন্যরকম নেশা, যার ফলে কোনো মেয়েকেই না করতে পারে না ও। আশ্চর্য বিষয় হলো ওর বেশিরভাগ গার্লফ্রেন্ডই টিনেজার, ওর বয়সী কিংবা তার চেয়ে একটু কম বেশি। তবে নিজের কাজের বেলাতে বরাবরই নিখিলের পুরোপুরি ভিন্ন রূপ লক্ষণীয়। কাজের ক্ষেত্রে নিখিলের থেকে মনোযোগী আর ডেডিকেটেড মানুষ বোধহয় দুটো নেই। ওই জন্যই তো মেয়েরা নিখিলের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে। যদিও বা নিখিলের অনেক বেশি নারী আসক্তি, তবে সেটা এই সায়েন্স ল্যাবের বাইরে গিয়ে, কারণ কাজের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করেন না নিখিল। এই যেমন এই মুহূর্তেই নিখিলের পাশে এসে কখন থেকে ওরই আফ্রিকান ফ্রেন্ড লিও দাঁড়িয়ে আছে, সেটা গভীর মনোযোগী নিখিলের দৃষ্টিগত হয়নি এখন পর্যন্ত। কি করে হবে? নিখিল তো সে কখন থেকে এক ধ্যানে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করেই চলেছে। কিন্তু যখন মনে হলো কেউ ওর পাশে দাঁড়িয়ে, তখনই দ্রুত হাতে কিছু একটা লুকিয়ে ফেলল নিখিল। লিও খানিকটা অবাক হয়েই শুধালো, কি লুকালে তুমি? কি আছে ওই বোতলে দেখি? নিখিল আড়ালে শুষ্ক ঢোক গিলে না জানার ভান করে বলল, কই কিছু না তো, মনে হয় ভুল দেখেছো তুমি। মোটেই না, কাচের বোতলে তরল জাতীয় কিছু, আমি স্পষ্ট দেখেছি। নিখিল এবার এগিয়ে এসে লিওর ঘাড়ের উপর হাত দিয়ে বলল, বুঝেছি, সকাল থেকে না খেয়ে সারাদিন ল্যাবে পড়ে আছো তো, তাই চোখে ভুলভাল দেখছো। আমিও খাইনি কিছু, চলো ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আসি, আমার ট্রিটের কথা শুনতে খাদক লিও একগাল হেসে বলল, ওকে ব্র, লেটস গো। নিখিলও লিওর সাথে হাসতে হাসতে বেরিয়ে গেল। যাওয়ার আগে খুব সাবধানে চোখ ঘুরিয়ে লুকিয়ে রাখা কাচের ছোট্ট বোতলটাকে আরও একবার পরখ করে নিল সে। রাত জেগে অপেক্ষার প্রখর
গোনার মতো ধৈর্যের কাজ আর বোধহয় কিছুতে নেই। তা গত দুদিনের হাড়ে হাড়ে টের পেয়েছে অরু। সেদিন কৃত্তিক বলেছিল বারান্দায় অপেক্ষা করতে, সে আসবে। অরু না চাইতেও মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা তো করেছিল ঠিকই, তবে নির্দয় কৃত্তিক তার কথা রাখেনি। এদিকে দুদিন ধরে কৃত্তিককে না দেখতে পেয়ে বুকের ভেতরে সুপ্ত চিনচিন ব্যথাটা কেমন মাথাচাড়া দিয়ে উঠছে অরুর। আজকাল খেতে, ঘুমাতে, কথা বলতে কিংবা ভার্সিটি যেতে কোনো কিছুই ভালো লাগে না ওর। সারাদিন দরজা আটকে শুয়ে বসে দিন কাটায়, নয়তো ওয়াশরুমে গিয়ে সারাদিন শাওয়ার ছেড়ে ভিজতে থাকে। এখন তো মাঝে মধ্যে বারান্দায় গলিয়ে চোখ দুটো হাতড়ে বেড়ায় কংক্রিটের ভবনের পেছন থেকে চলে যাওয়া নির্জন রাস্তায়। কেবল বুকের মাঝে অদম্য এক আসক্তি, সেদিনের মতো হুট করে দেখা হলেও তো হতে পারে। রকচটা ছন্নছাড়া বেপরোয়া মানুষটা ওর জন্য আবারও একইভাবে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলেও তো থাকতে পারে। কিন্তু না, পরপর 2 দিন ওর ভাবনার মিথ্যে প্রমাণিত হলো। কৃত্তিক আর এই মুখও হলো না। মনে মনে আশাহত হয়ে ওরও ভাবতে লাগলো, আমি আসলে একটা বোকা। জায়ান্ট কৃতিকের মতো মানুষ একদিন দাঁড়িয়েছে বলে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকবে? এটা ভাবাও ভুল, চরম ভুল। আর না, আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ। আমি সবসময় একটু বেশিই আশা করি, ধ্যাত। গত 2 দিন মন মস্তিষ্কের দোটানায় পড়ে নির্ঘুম রাত পার করে দেওয়ার পর আজ একটু তাড়াতাড়ি করেই ঘুমাতে গেল অরু। অযথা অপারক ভাবনাদের মাথা থেকে দূরে ঠেলে দিয়ে গা এলিয়ে দিল বিছানায়। গত 2 দিন ধরে না ঘুমানোর দরুন বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে ক্লান্ত নেমে এলো শরীরে। চোখের পাতা ভার হয়ে এলো অজস্র ঘুমে। তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো কেবলই বুঝে যাবে, তখনই দরজার সশব্দে কড়া নাড়ল অনু। এমন হঠাৎ আওয়াজে আচমকা লাফিয়ে উঠে বসল অরু। তন্দ্রা ভাবটা কেটে যেতেই বুঝতে পারল বাইরে থেকে আপা ডাকছে ওকে। ওরও এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই অনু নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, প্রত্যয় সাহেব কিছু বলবে তোকে, হয়তো ভার্সিটির বিষয়। দেখ তো কি বলে। আমাকে মা ডাকছে, আমি এক্ষুনি আসছি। যদিও অনুর কথায় আগামাথা কিছুই ওরুর বুঝে আসলো না। প্রত্যয় আবার কি বলবে এত রাতে? তবুও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন কানে ধরল অরু। এই পাশ থেকে হ্যালো বলতেই প্রত্যয় বলল, ভাই কনফারেন্সে আছে, কথা বলো। কৃতিকের কথা শোনা মাত্রই অরুর পিলে চমকে গেল। এতক্ষণ স্থির থাকা হাতটা হুট করেই কাঁপতে শুরু করলো। হৃদয়ের সুপ্ত চিনচিন ব্যথাটা মুহূর্তেই দ্বিগুণ হয়ে উঠল। অরু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজাটা সপাটে লাগিয়ে দিল। চুপচাপ অপেক্ষা করতে লাগলো ওপাশের প্রতিক্রিয়া শোনার জন্য। তৎক্ষণাৎ বিপরীত পাশ থেকে ভেসে এলো সুপরিচিত চমৎকার সেই পুরুষালী কণ্ঠস্বর, বারান্দায় আয়। ওর মনে হলো কতগুলো দিন পর এই রাগী রাগী আওয়াজটা আবারও শুনতে পেল ও। হ্যাঁ বা না কোনো কিছু না বলে ফোন কানে নিয়ে ওরও ছুটে গেল বারান্দায়। বারান্দার কার্নিশে ভর করে নিচের দিকে অবলোকন করতেই দেখতে পেল সেই সুদর্শন গম্ভীর নির্দয় মানুষটাকে, যাকে এক নজর দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছিল হৃদয়টা। চোখ দুটো হয়ে উঠেছিল অসহায় আর বেসামাল, অথচ এখন এই মুহূর্তে তার চোখে চোখ পড়তেই কেমন কর্তন্য করা ডগার ন্যায় নেতিয়ে পড়ছে ওরু। লজ্জা আর সংকোচে মুড়িয়ে গিয়েছে পুরোটা শরীর। কৃতিকের এই ভাষা ভাষা কামুক চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার শক্তি নেই অরুর। তাই ও চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। তখনই কৃতিক পুনরায় বলে উঠল, নিচে আয়, তোকে দেখব। ওরও কৃতিকের পানে সচকিত দৃষ্টিপাত করে বলল, কি বলছেন? এত রাতে নিচে কিভাবে আসব? মা আপা দুজনেই যে জেগে আছে। কৃতিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, আমি এত কিছু জানি না। হয় তুই নিচে আসবি, নয়তো আমি উপরে আসছি। না না, একটু আওয়াজ করেই চেঁচিয়ে উঠল অরু। অতঃপর দরজার দিকে একবার উকি দিয়ে আবারও কৃতিকের দিকে তাকিয়ে বলল, কেন এমন করছেন? মা জানলে বিপদ হয়ে যাবে তো। তোর লিগ্যাল গার্জিয়ানকে?
ওরও নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আপনি? কৃতিক এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তাহলে 5 মিনিটের মধ্যে নিচে আয়। যদি 1 মিনিটও লেট করিস তাহলে আজকেই তোকে আমার বাড়িতে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না, কারণ প্রতিদিন ভার্সিটি শেষ করে নিজের বউয়ের মুখ দেখার জন্য এত দূর রাইড করে আসতে ভালো লাগে না আমার। ওরও মুখ কাঁচুমাচু করে বলল, আসছি, একটু অপেক্ষা করুন। মা আর আপাকে ম্যানেজ করে আসতে একটু সময় লাগবে। মুহূর্তে গলার আওয়াজ পরিবর্তন করে কৃত্তিক হাসকি সুরেই বলল, দ্রুত আয়। 5 মিনিটের মাথায় না এলেও 10 মিনিটের মাথায় ঠিকই নেমে এলো অরু। মাথায় আজকেও সেদিনের মতো ঘোমটা টানা তার। কৃত্তিক বাইকে হেলান দিয়ে অরুর দিকে তাকিয়ে আছে। অরু এগিয়ে আসতেই মাথার অবিন্যস্ত চুলগুলোতে হাত বুলিয়ে কৃত্তিক বলল, 5 মিনিট লেট। অরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এভাবে কেন বলছেন? কত কষ্টে লুকিয়ে চুরিয়ে বের হয়েছি, আপনি তা জানেন? কতদিন লুকাবি এভাবে? অরু মাথা নত করে রেখে ছোট্ট করে বলল, জানি না। কৃত্তিক অরুর হাত টেনে নিজের কাছে নিয়ে এসে শুধালো, আমাকে মিস করিসনি? অরু জবাব দিল না। কৃত্তিক এবার ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, দেখ তো পছন্দ হয় কি না। অরু প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে শুধালো, কি আছে এতে? খুলে দেখ। কৃত্তিকের কথা মতো প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো একটা অ্যাপেল খচিত ব্র্যান্ডের লেটেস্ট মোবাইল ফোন। ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে অরুর চক্ষু চড়ক গাছ। ও তৎক্ষণাৎ অবাক হয়ে কৃত্তিককে বলল, এত দামি ফোন আমাকে কেন দিচ্ছেন? আমি এটা নিতে পারবো না। কৃত্তিক বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, এটা তোর মায়ের রেডিমেড কোম্পানির টাকায় কেনা নয়, তোর স্বামীর উপার্জনের টাকায় কেনা। নিতে পারবি না মানে? ওরও মুখ কাচুমাচু করে বলল, এইভাবে কেন বলছেন? কৃত্তিক নিজেকে খানিকটা শান্ত করে নরম সুরে বলল, আর বলবো না, কাছে আয়। কৃত্তিক অরুর প্রতিক্রিয়া অপেক্ষা করল না, বরং নিজ হাত দিয়ে অরুকে অনেকটা কাছে টেনে নিয়ে এলো। গভীর রাত, চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে আছে। আবছা আলোয় অরুর সুন্দর কোমল মুখশ্রীটা নিষ্প্রভ চোখে পরক করছে কৃত্তিক। দূরত্ব খুব একটা নয়, তবুও ওর কোমরে চেপে ধরে আরও খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিল কৃত্তিক। অরু এবার পুরোপুরি কৃত্তিকের বাঁধনে। পশ্চিম আকাশে গুড়ি গুড়ি মেঘ ডাকছে। মেঘ ভেজা দমকা বাতাসে চারিদিক মুখরিত। শেষ রাতে বোধহয় বৃষ্টি নামবে। কৃত্তিক আর অরুর মাঝে সেই তখন থেকে নীরবতা বিরাজমান। দুজনের মাঝে যে শব্দটুকু হচ্ছে সেটা কেবলই হৃদস্পন্দনের গতিবেগ। কৃত্তিক আলতো হাতে অরুর গালে হাত ছুঁয়ে হিসিয়ে বলল, আই মিস ইউ হার্টবিট। এতক্ষণের নীরবতা ভেঙে হঠাৎ কৃত্তিকের এমন স্বীকারোক্তি কেঁপে উঠল অরু। শরীরের সাথে সাথে সেই কম্পন ছড়িয়ে পড়ল সমগ্র মুখমণ্ডলে। অরুর তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল কৃত্তিক। ভাবতে লাগলো, কি করবে ও এখন? নিজের অদম্য ইচ্ছেকে প্রাধান্য দেবে নাকি অরুর কথা ভাববে? কৃত্তিক নিশ্চুপ হয়ে আছে দেখে অরু নিজেকে কৃত্তিকের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাত বেড়েছে, আমি এখন আসছি। কথা শেষ করে অরু 2 কদম পা বাড়াতেই পিছন থেকে ওর ওড়না টেনে ধরে কৃত্তিক। অরু ঘাড় ঘুরিয়ে শুধালো, ওড়না কেন টেনে ধরেছেন? কৃত্তিক অরুর ওড়নাটা হাতে পেঁচিয়ে ওকে নিজের দিকে টানতে টানতে বলল, কাছে আয় বলছি। অরু না চাইতেও পুনরায় কৃত্তিকের কাছাকাছি এলো। কৃত্তিক একটানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হাসকি সুরেই বলল, হার্টবিট রাইট নাও। আমি এমন কিছু করব যেটা তোর পছন্দ নাও হতে পারে, বাট আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। বি পেশেন্ট, ওকে? কৃত্তিকের কথায় ওরও আমতা আমতা করে বলল, কি করবেন? কৃত্তিক আর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। এক হাতে অরুর ঘাড়ের পেছনে দিয়ে ওকে নিজের দিকে টেনে এনে চোখ বন্ধ করে ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে নরম গোলাপি অধরে। কৃত্তিকের সাথে সাথে অরুও এবার অকস্মাৎ 2 চোখ খিচে বন্ধ করে নিল। 2 হাত দিয়ে খামচে ধরল কৃত্তিকের শার্ট। ভেতরে দীর্ঘশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
কৃতিকের ঠোঁটের স্পর্শে ধূমকেতুর হলকার মতো শিহরণ ছড়িয়ে পড়ছে শরীরের রুদ্রে রুদ্রে। অনুভূতির শক্তি তুঙ্গে, যার দরুন ভালো মন্দ কিছু অনুভব করতে পারছে না অরু। খানিক বাদে কৃতিক ঠোঁটের দূরত্ব বাড়িয়ে এক ঝলক অরুর মুখটা পরখ করে নিল। বিরক্তির লেশমাত্র নেই ওর মুখে, চোখে মুখে। যা আছে তা কেবলই ভয়াতুর অনুভূতি। অরুর মুখভঙ্গিমা আর মৌনতার দৃশ্য দেখে একটুখানি তীর্যক হেসে দ্বিগুণ আগ্রহ নিয়ে অরুর তুলতুলে অধরগুলোকে পুনরায় ওষ্ঠাগত করে নেয় কৃতিক। এবার আর রয়েসয়ে নয়, অনেকটা গভীরভাবে মিলিত হয় দুই জোড়া অধর। কোনো এক অজানা কারণবশত অরুর বুজে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল, যা টুপটাপ করে গিয়ে সযত্নে ঠাঁই নিচ্ছে কৃতিকের শার্টের উপর। কৃতিকের চুম্বনের গতিবেগের তালে তাল মিলিয়ে অরুর ছোট্ট ছোট্ট হাতের বাঁদর শক্ত হয়ে উঠেছে দ্বিগুণ। ওর খামচে ধরা হাতের টানে কৃতিকের শার্টের বোতামগুলো বোধহয় এবার ছিঁড়েই চলে আসবে। মাত্রা অতিরিক্ত উত্তেজনায় হৃৎপিণ্ড তখন ফেটে পড়ার উপক্রম। শরীরের সবটুকু ভার পড়ে আছে কৃতিকের দখলে। এলোমেলো ঝড়ো বাতাসের তাণ্ডবে অরুর মাথায় তুলে রাখা ঘুমটাটাও খুলে গিয়েছে সেই কখন। ভেতরের উথাল পাথাল অনুভূতিতে অরুর প্রাণ যায় যায়, তবুও এক চুলও ছাড় দিচ্ছে না কৃতিক। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কংক্রিটের ভবন থেকে অস্পষ্ট সুরে তখনও ভেসে আসছে বেসামাল দুটো গানের লাইন। বাতাসে গুনগুন, এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ঢেঁড়স, মূলা, ফুলকপি, বাঁধাকপি, চাল, ডাল, তেল। উফ, এত গ্রোসারি দিয়ে কি করবে তুমি অনু? তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে? প্রত্যয়ের কথায় অনু মানে লাগার মতো মুখ গোমরা করেই বলল, এভাবে কেন বলছেন? আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম। আমার জন্য মানে? আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতো, তাই মাকে বলেছি অনেক কিছু কিনতে হবে। প্রত্যয় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝলাম। তারপর আঙ্গুলে ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজকে দেখিয়ে বলল, কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো? অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কাজকর্ম তো সব চামচাদের মতো আপনার নাম রাজকে রেখেছে শুনি। তুমি তো পিচ্ছি, তাহলে এত ঝাঁজ কথা থেকে আসে শুনি। রাজের কথায় অরু তেতে উঠে বলল, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য তো। পিচ্ছি নয় তো কি? দেখো, এখানে সাইজে সবার থেকে ছোট তুমি। আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। অরু বিরক্তিতে ভেঙচি কেটে বলল, আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শন হবে, তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে অরু মুখ ঝামটি দিয়ে অন্যদিকে ঘুরতেই দেখল কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনোরূপ বাইকার জ্যাকেট কিংবা ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভারেজ সাইজ ডেনিম পরে আছে, পায়ে নাইক খচিত স্নিকার্স, চোখে কালো রঙা রোদ চশমা, হেলমেট খুলে এদিকে আসছে। কৃতিককে দেখে ওরও ছুটে গিয়ে অনুর ওড়না টেনে ধরে বলল, এই আপা, উনি এখানে কি করছেন? অনু একবার কৃতিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তাই তো প্রত্যয় সাহেব, কৃতিক ভাইয়া কেন ডেকেছেন? প্রত্যয় কাটকাট গলায় বলল, আমি তো ভেবেছিলাম ওরু একা আসবে, আমরা কোথাও সময় কাটাতে গেলে ওরুর কি হতো, তাই ভাবলাম ভাইয়া তো ফ্রি আছে। প্রত্যয়ের কথায় শেষ হবার আগে কৃতিক সেখানে হাজির হয়। কৃতিক আসা মাত্রই অরু কাচুমাচু হয়ে অনুর পিছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হাঁটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, তুই ওনার পিছনে দাঁড়িয়ে মোচড়ামুচড়ি কেন করছিস? কি সমস্যা? অরু শটান দাঁড়িয়ে বলল, কই না তো। কৃতিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথাও যাবে বলেছিলে না? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কৃতিক আবারও বলে, ইউ ক্যান গো নাও, সময় হলে কল দিও, আমি আশেপাশেই থাকবো। অনু এবার একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল, ইয়ে ভাইয়া,
অরুর একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসব। কৃতিক অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙ্গুলে ওড়না পেঁচিয়েই যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে জবাব দিল, রাখবো। অনু আর প্রত্যয় চলে গেল। রাজ এগিয়ে এসে অরুকে বলল, এই যে পিচ্ছি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচ্ছি সম্বোধন অরু আঁতকে উঠে কৃতিকের দিকে চাইল। কৃতিক এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কি বললে ওকে তুমি? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল, সামনাসামনি না দেখলো যে কে গ্রুপের হেড অফিসারের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ। তার মানে মালিক পক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিককে সালাম দিল। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঞ্চ বসিয়ে দিবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেই বিব্রত হয়ে পড়েছে। কিছু উপায়ন্তর না পেয়ে অরুর হাত থেকে ছোঁ মেরে বাজার লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাজারগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। ওকে স্যার। তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় রাজ। রাজ চলে যেতেই অরুর হাত চেপে ধরল কৃতিক। খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, এমন চোরের মতো বিহেভ কেন করছিস? হ্যাঁ, টাকা আমার দিকে। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, পারবো না। কেন পারবি না? টাকা বলছি, নয়তো ধরে একটা আছাড় মারবো। অরু তেতে উঠে বলল, পারবো না বলেছি তো, আমার বুঝি লজ্জা লাগে না? অরুর না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, আচ্ছা তাকাতে হবে না, চল। কোথায় যাব? কৃতিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে উঠ বলছি। কৃতিকের কথায় অরুর নাকচ করে বলল, দেখছেন চারিদিকে কেমন মেঘ করছে, একটু পরে বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? কৃতিকের ধারালো কথায় কাঠিন্যতায় খানিকটা ভয় পেয়ে বাইকে উঠে বসলো অরু। অতঃপর আর্জি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু। ধরে বস। অরু অবাক হয়ে বলল, ধরলাম তো। কৃতিক অন্যদিকে ইশারা করে বলল, ওই দিকে দেখ। অরু কৃতিকের দৃষ্টি অনুসরণ করে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরত্বে আরেকটা বাইকার কাপল সিগন্যাল দাঁড়িয়ে আছে। পেছনের মেয়েটা ছেলেটাকে কোমর দুহাত আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনের মধ্যে সেন্টিমিটার দূরত্বটুকু অবশিষ্ট নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে বলল, আমি এভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কৃতিকের পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ে অরু। অজান্তেই হাত দিয়ে খামচে ধরে কৃতিকের টি শার্ট। কৃতিক একটু হেসে অরুর খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেদহীন পেটের উপর রেখে দেয়। তারপর হিসিয়ে বলে, নাও পারফেক্ট। বাইক চলছে, তবে অরু আর কৃতিকের থেকে নিজেকে সরায়নি। উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দিয়েছে কৃতিকের পিঠের উপর। এখন ওদের মাঝেও সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই। আর পুরুষালী পৃষ্ঠদেশে ধনুকের মতো বাঁকানো নারী দেহটা নিঃসংকোচে সিটিয়ে আছে, যার ফলে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। ওরও যা বলেছিল তাই হলো। কিছু দূর যেতেই মাঝ রাস্তায় ঝুম বর্ষণের আটকে পড়ল ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো মতে দৌড়ে গিয়ে একটা ইকো পার্কে মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজনে। অরুর পরনে টকটকে লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক এগিয়ে এসে নিজেও অরুর ওড়নার মধ্যে ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার উপর ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে আজকাল বড্ড আপন মনে হয় জানেন। কৃতিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরখ করে বলল, আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে। কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে অরুর কোমল ফিনফিনে রক্তরাঙ্গা ঠোঁট জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কৃতিকও তার ঊর্ধ্বে নয়। এই
ও এই মুহূর্তে ওর ঠোঁটের দখলদারি পেতে চায়, ঠিক কাল রাতের মতো পরম আবেশে ডুবে যেতে চায় ওর ঠোঁটের ভাঁজে। শুধু চাই বললে ভুল হবে, অরুর খুব কাছে গিয়ে সেটা নেওয়ার জন্য উদ্যত হলো বটে। কৃত্তিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরে অরুর লজ্জা পেয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়। কিন্তু এতেও কৃত্তিক পিছুপা হলো না, বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাঁজে। চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো প্রতিটি বাড়িকণা। কৃত্তিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টাদশীর অরু। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লুকালো কৃত্তিকেরই বুকের মাঝখানে। অরু কাঁপছে, ওর শরীরের তীব্র কাঁপুনিতে কৃত্তিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তেই হারিয়ে গেল। ও আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরেই বলল, ইটস ওকে বেবি। অরু এবার মাথা তুলে বলল, আপনি সত্যি আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না। কৃত্তিক অরুর গালে নিজের খড়খড়ে পুরুষালী হাত ছুঁয়ে বলল, এতগুলো বছর পর এই প্রশ্ন করেছিস, কি উত্তর দিব আমি? কৃত্তিকের প্রতিউত্তরের গভীরতা আঁচ করতে পেরে অরু আবারও দু হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধহয় ওরও প্রেমে পড়েছে, কোনরূপ মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয়, বরং সত্যিকারের প্রেমে। দিনের দ্বীপ্রহ চলমান, অথচ বাইরে ঝুম বর্ষণ। তীব্র বর্ষণে চারিদিকে প্রকৃতি সন্ধ্যারূপ ধারণ করেছে। বৃষ্টির ছোট আর দমকা হাওয়ার বারবার জানালার ভারী পাল্লা দুলদুলে উঠছে। খানিক বাদে বাদে বৈদ্যুতিক ঝলকানি আর বাজ পড়ার প্রকাণ্ড আওয়াজে শরীরের লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তবুও হাট করে রাখা খোলা জানালা গলিয়ে বাইরে অঝোর বাড়িধারার পানে ধ্যানমগ্ন হয়ে আছে অনু। অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটাও কেমন বিষাদপূর্ণ হয়ে উঠেছে ওর। অযাচিত মনে বারংবার একই প্রশ্ন উকি দিচ্ছে, ওরও ঠিক আছে তো? মনে মনে ভাবছে, মেয়েটাকে কেন যে একা রেখে আসতে গেলাম? কৃত্তিক ভাইয়া আদৌ ওর সাথে আছে, নাকি ওকে রেখেই চলে গিয়েছে কে জানে। অনু যখন অরুকে নিয়ে হাজারো দুশ্চিন্তাগ্রস্ত, তখনই হাতে 2 কাপ গরম গরম দুধ চা নিয়ে ওর সামনে হাজির হয় প্রত্যয়। এটা প্রত্যয়েরই ফ্ল্যাট, তাই নিজ হাতে অনুর জন্য চায়ের বন্দোবস্ত করেছে সে। অনুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে প্রত্যয় শুধালো, হঠাৎ মনমরা হয়ে গেলে যে, কি ভাবছো? অনু হাঁটু মুড়ে বসে তাতে মাথা ঠেকিয়ে বলল, ওর জন্য দুশ্চিন্তা হচ্ছে, এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কি জানি কি করছে। প্রত্যয় ভ্রুকুচকে বলল, একা কোথায়, ভাই তো আছে। অনু ঠোঁট উল্টে বলল, কৃত্তিক ভাইয়ের মতো মানুষ কি আর ওর জন্য বসে থাকবে? অনুর কথায় প্রত্যয় মনে মনে একটু হাসলো। অনু তো আর জানেন না তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা স্বয়ং জায়ান্ট কৃত্তিকের। আপাতত এসব জানানো যাবে না, অরুর বারণ আছে। তাই প্রত্যয়ের কথা ঘোরানোর উদ্দেশ্যে অরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবো না কেন? কি বললো আপনার কথা ভাবি না? ভাবি বলেই তো মাকে এতগুলো মিথ্যে বলে বের হলাম, শুধু আপনাকে দেখবো বলে। প্রত্যয় অনুর কথাতে আশ্বস্ত হয়ে বলল, তুমি শুধু আমার অনু, তোমার উপর শুধু আমার দখলদারি, আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনোদিনও না। অনু লজ্জামাখা হাসিতে রাঙ্গা হয়ে বলল, আমি শুধু আপনার, আপনি আমার প্রথম ভালোবাসা, অনাকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে কতটুকু দুঃখ দিয়েছে তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা আপনাকে মুড়িয়ে দিতে। একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে ওরা এতটা কাছাকাছি চলে এসেছে টের পায়নি কেউই। ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার মাত্র। প্রত্যয় হয়তোবা আজকেও বেসামাল হয়ে পড়েছে, হৃদয়টা নিয়ন্ত্রণ নেই ওর। অগত্যেই ঠোঁট দুটো এগিয়ে দিয়েছে অনুর ঠোঁটের পানে। তৎক্ষণাৎ ওর ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো অনু। না সূচক মাথা নাড়িয়ে বলল,
এখন নয়, বিয়ের পরে। এটা অন্যায়। প্রত্যয় নিজের হুঁশে নেই ও অনুর হাত সরিয়ে দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, একটু আধটু অন্যায় করলে কিছু হবে না ডিয়ার। প্রত্যয়ের এমন বেসামাল রূপ দেখে উপায়ন্তর না পেয়ে একটানে ওর চশমা খুলে নিজের চোখে লাগিয়ে দিল অনু। এবার প্রত্যয়ের চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এসেছে। ফলস্বরূপ না চাইতো মাঝপথে থেমে যেতে হলো ওকে। চশমাটাকে ঘুরিয়ে ফিরে অনু শুধালো, দেখুন তো আমাকে কেমন লাগছে। বাব্বা, কি পাওয়ার। প্রত্যয় ভ্রুকুঞ্চিত করে বলল, এটা কিন্তু মোটেই ঠিক হলো না অনু। কি ঠিক হলো না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা? দেখুন তো এখানে কয়টা আঙ্গুল। আঙ্গুল উঁচিয়ে শুধালো অনু। প্রত্যয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এতটা কম দেখি না অনু, 2টা আঙ্গুল। অনু চমকে উঠে বলল, সর্বনাশ, কি বলছেন? এখানে তো 3টে আঙ্গুল। প্রত্যয় এবার নিজের দুর্বলতা এড়াতে একটু গলা খাকারি দিয়ে বলল, আমি তো মস্করা করে বলেছি যাতে তুমি এন্টারটেইনড হও। অনু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। পরক্ষণেই বুদ্ধি দীপ্তদের মতো চোখ বড় বড় করে বলল, আরে আপনি কানা হলেও তো সমস্যা নেই, আমি তো আছি, আমি আপনাকে ঠিক সামলে নেব। নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে প্রত্যয় শুধালো, তুমি সারা জীবন থাকবে আমার সাথে? অনু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, আপাতত বাসা যাব, মাকে মিথ্যে বলে বলে বেরিয়েছি। সেটা মা ঘুণাক্ষরেই জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। প্রত্যয় এবার অনুকে নিজের পাশে বসিয়ে শুধালো, আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা 2 বোন তোমার মাকে এত ভয় পাও কেন? অনু এবার ভাবুক হয়ে পড়ল। একটু ভেবেচিন্তে উত্তর দিল, কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতো মিথ্যে বলা, সত্যি লুকানোর মতো জঘন্য অপরাধ আর কিছু নেই। এছাড়া মায়ের খুব বেশি আহ্লাদে আহ্লাদে ভাবও পছন্দ নয়, বুঝতেই তো পারেন, বিজনেস ওমেন। ওই জন্যই তো আমি আর ওরও ছোটোবেলা থেকেই ম্যাচিওর। ওরও যা একটু ছেলে মানুষই করে, কিন্তু আমার দ্বারা সেসব কোনো কালই হয়নি। জানেন, মাঝে মাঝে আফসোস হয় আমার, ছোটোবেলার দিনগুলো ফিরে পেতাম। ইচ্ছে করে এটা ওটা বায়না ধরতে মন চায়, কিন্তু আফসোস, এখন আর কে মেটাবে আবদার। অনুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে টান মেরে নিজের বুকের উপর ফেলে দিল প্রত্যয়। অকস্মাৎ ঘটনায় টাল সামলাতে না পেরে অনুর মাথা গিয়ে ঠেকল প্রত্যয়ের বুকে। প্রত্যয় অনুর মাথায় আলতো হাত বুলিয়ে বলল, আমি মেটাবো সব আবদার, একবার করেই দেখো। হুট করে এমন কাছাকাছি আসাতে অনু একটু ভরকে গেল। ও তাড়াহুড়ো করে প্রত্যয়ের বুকের উপর থেকে মাথাটা তুলতে নিল। প্রত্যয় ওকে পুনরায় নিজের সাথে মিশিয়ে বলে, মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিচ্ছি, প্রমিস এর বাইরে কিচ্ছু করব না। প্রত্যয়ের কথায় আশ্বস্ত হয়ে অনু এবার শরীরের সবটুকু ভার ওর উপরে ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। বৃষ্টির মাথায় নিয়ে অনেকটা তাড়াহুড়ো করে বাসায় ফিরেছে ওরা 2 বোন। এবার শুধু চুপি চুপি রুমে ঢুকে যাওয়ার পালা, তাহলেই ঝামেলা শেষ। কিন্তু বসার ঘর পেরিয়ে রুমের দিকে পা বাড়াতেই পিছন থেকে আজমেরি শেখের গমগমে আওয়াজ ভেসে এলো কর্ণকুহরে। কোথায় গিয়েছিলে? ফিরতে সন্ধ্যা হলো কেন? ওরও মুখ কাচুমাচু করে অনুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। অনু ঘুরে দাঁড়িয়ে বলল, ইয়ে মা, বাজার করতে গিয়েছিলাম সুপার শপে। তোমাকে না বলে গেলাম অনেক কিছু কেনার আছে। মিথ্যে কেন বলছো? বাজারে তো সে কখন নিয়ে এসেছে রাজ। ওরও একটু আগ বাড়িয়ে বলল, আসলে মা, আজকে ব্ল্যাক ফ্রাইডে তো সব কিছুতে ডিসকাউন্ট চলছিল, তাই আমরা 2 বোন একটু লেডিস সেকশনে গিয়েছিলাম, ওই জন্যই দেরি হয়ে গেল। আজমেরি শেখ ভ্রু কুঁচকে বলল, এত দেরি করে ফেললে তা কিছু কেননি কেন? অনু বলল, পছন্দ হয়নি মা। পছন্দ হয়নি নাকি টাকার জন্য কেনার সাহস করনি? তোমাদের আমি খুব ভালো করে চিনি, মনে রেখো, জেকে গ্রুপের 30% শেয়ার আমার নামে। তোমাদের প্রয়াত আঙ্কেল খুশি হয়ে আমাকে লিখে দিয়ে গেছেন, সেই হিসেবে তোমরাও তার মালিক। তাহলে কিসের এত টাকার চিন্তা তোমাদের? ওরও এবার কিছু বুঝে না পেয়ে বলল, বাকি 70% তাহলে কার মা? অনু ওকে কোনো দিয়ে গুঁতো মেরে থামিয়ে বলল, চুপ কর।
আজমির শেখ সর্বদা সুস্পষ্টবাদী, তাই তিনি সহসা উত্তর দিলেন, জায়ান্ট কৃতিকের। অতঃপর মনে মনে বললেন, কিন্তু ছেলেটা খুব বেশি আত্ম অহংকার। শুধুমাত্র আমি চেয়ারওম্যান বলে কোম্পানির ধারে কাছেও ঘেঁষে না সে। এবার আমিও দেখতে চাই নিজের এত বড় সাম্রাজ্য ঠিক কতদিন হাতছাড়া করে রাখতে পারে জায়ান্ট কৃতিক চৌধুরী। মায়ের অগ্নিমূর্তি তরলে পরিণত হতেই অনু দু বোন একসাথেই রুমে ঢুকে গেল। অরু একবার ভিজেছে, শরীরটাও কেমন কুটকুট করছে, তাই রুমে ঢোকার সঙ্গে সঙ্গে চলে গেল শাওয়ার নিতে। একটু পরে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরোতেই পিলে চমকে উঠল ওর। দেখলো অনু একটা চেকের পাতা নিয়ে নাড়াচাড়া করছে, যেটা থাইল্যান্ড বসে কৃত্তিক দিয়েছিল ওরুকে বিয়ের মোহরানা শুরু। কিন্তু সেটা নিয়ে আপা কী করছে? ধরা পড়ে যাওয়ার ভয়ে অলু দ্রুত এগিয়ে গিয়ে চেকের পাতাটা ছো মেরে নিয়ে সেটাকে ড্রয়ারে রাখতে রাখতে বলল, এটা দিয়ে কি করছিস তুই? অনু ঠোঁট উল্টে বলল, তোর জামা কাপড় গোছাতে গিয়ে আলমারিতে পেলাম, কৃত্তিক ভাইয়ের নাম মনে হলো, উনি তোকে চেক কেন দিয়েছে? ওরও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে ভার্সিটির সেমিস্টার ফি দিয়েছিলেন, কিন্তু আমি বোকার মতো সেটা ঘরে তুলে রেখেছি, জমা দিতে ভুলেই গিয়েছিলাম। অনুর কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য হলো না অনুর, কারণ চেকের অ্যামাউন্ট বেশ বড় ছিল। তবে ও পুনরায় কিছু জিজ্ঞেস করার সুযোগও পেল না। তার আগেই চোখ গিয়ে ঠেকলো অনুর ঘাড়ের কাছে রক্তিম হয়ে যাওয়া কালচে বেগুনি দাগের উপর। দেখে মনে হচ্ছে কেউ বাইট করেছে। অনু সহসা এগিয়ে গিয়ে অনুর গলায় হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, গলায় কি হয়েছে তোর? কে কামড় দিয়েছে? অনুর কথায় ওরও দ্রুত গিয়ে আয়নার সামনে দাঁড়ালো, দেখলো গলার আর ঘাড়ের মাঝ বরাবর ছোপ ছোপ কালচে দাগ। তৎক্ষণাৎ মনে পড়ল দাগগুলো আসল উৎস, বিকেলের সেই বেসামাল অনুভূতি, কৃত্তিকের ঘোর লাগা চাহনি, তারপর হুট করেই অনেকটা কাছাকাছি আসা। এখন সেসব মনে পড়তেই কান দুটো কেন গরম হয়ে উঠছে অনুর। কি হলো, কিছু বল, কি করে ব্যথা পেয়েছিস? অনুর কথায় অরু থতমত খেয়ে বলল, কি বলতো আপা, তখন অনেক বৃষ্টি হলো না, সেই বৃষ্টির মাঝে একটা বড়সড় পোকা কোথা থেকে যেন উড়ে এসে কামড় বসিয়ে দিল, আমি টেরই পাইনি, এখন দেখছি এমন লালবর্ণ হয়ে আছে। অনুর অরুর গলায় হাত বুলিয়ে অসহায় সুরে বলল, কি পোকা কামড়ালো বলতো? পাছে না আবার ইনফেকশন হয়ে যায়, আয় তো একটু মলম লাগিয়ে দিই। ওরও হ্যাঁ না কিছুই বলতে পারল না, চুপচাপ বসে বসে দেখতে লাগলো তার আপা তার স্বামীর তৈরি করা প্রথম ভালোবাসার চিহ্নকে কি সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছে। ব্যস্তময় দিনকে হটিয়ে সন্ধ্যা নেমেছে সমগ্র ধরনে জুড়ে। সারা বিকেলের ঝুম বর্ষণে ফলস্বরূপ এখন ইকো পার্কটা পুরোপুরি খালি পড়ে আছে। আশেপাশে মানুষজন তো দূরে থাক, একটা কাকপক্ষীও নজরে আসছে না। ইকো পার্কের সরু রাস্তায় ম্যাপল পাতায় ছড়াছড়ি, তকতকে সুন্দর সারি সারি বেঞ্চিগুলো ভিজে চুপচুপে হয়ে আছে বৃষ্টির পানিতে। সন্ধ্যাবেলা একটুখানি একা একা হাঁটবে বলেই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ট্র্যাকস্যুট পরে বের হয়েছে এলিসা, সাথে আর কেউ নেই। আর ওর অবশ্য একা থাকতেই ভালো লাগে, ওই জন্যই তো এই নির্জন ইকো পার্কে হাঁটতে আসা। কিন্তু হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই ঘটল বিপত্তি। চোখের সামনে দৃশ্যমান হলো সুপরিচিত মুখ। ছাতা হাতে দাঁড়িয়ে একটা অল্পবয়স্ক মেয়ের সাথে কি যেন কথায় মশগুল হয়ে আছে অর্ণব। কিন্তু এমন নির্জন নিরিবিলি পরিবেশে কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে ওরা দুজন? আর মেয়েটাই বা কে? ভাবনায় পড়ে গেল এলিসা। ওদিকে অর্ণব কথা বলায় এতটাই ব্যস্ত যে ওর পিছনে সে কখন থেকে এলিসা দাঁড়িয়ে আছে ও সেটা টেরই পায়নি। এলিসা বরাবরই অর্ণবের কাছে থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে অভ্যস্ত, তাই হঠাৎ এমন অগ্রাহ্য ব্যাপারটা সহ্য হলো না ওর। উল্টে বিরক্ত লাগতে শুরু করলো প্রচণ্ড রকম। এলিসা কিছু একটা ভেবে এগিয়ে এসে পেছন দিক থেকে অর্ণবের বাহুতে জোরে জোরে হাত দিয়ে টোকা দিল। অর্ণব পিছনে ঘুরে আচমকা এলিসাকে দেখে অবাক হয়ে বলল, এলিসা তুই এখানে? পরক্ষণে সামনের মেয়েটার দিকে এক নজর পরখ করে এলিসাকে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে অর্ণব শুধালো, তুই এখানে কি করছিস একা একা? অর্ণবের কথায় বিন্দুমাত্র তোয়াক্কা না করে এলিসা বিরক্ত নিয়ে বলল, মেয়েটা কে অর্ণব? অর্ণব পিছনে ঘুরে মেয়েটাকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে এলিসার দিকে তাকিয়ে বলল,
আছে, বলা যাবে না। সঙ্গে সঙ্গে অর্ণবের কলার খামচে ধরল এলিসা, দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার সাথে মজা করছিস? এলিসার এই হঠাৎ রেগে যাওয়াটা অর্ণবের ভালোই লাগলো। ও এলিসার রাগে আরেকটু ঘি ঢেলে দিয়ে বলল, মজা কেন করব? সব সিক্রেট কি আর সবাইকে বলা যায়? প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার আছে। এত বড় মেয়ে হয়েছিস, বুঝিস না সেটা? মেয়েটা কে অর্ণব? অর্ণব ভাবলেশীন হয়ে বলল, হবে আমার লাইফের ইম্পর্ট্যান্ট কেউ। তুই এত রিয়েক্ট কেন করছিস? এলিসা এবার অর্ণবের কলার ছেড়ে দিয়ে বলল, খুব ইম্পর্ট্যান্ট কেউ, তাই না? হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট। অর্ণব কথাটা বলেছে কি ঠিকই, কিন্তু এর পরবর্তীতে এলিসার এমন পদক্ষেপ মোটেও কল্পনা করেনি ও। অর্ণব দেখলো রাস্তার পাশ থেকে একটা বড়সড় ইটের টুকরো কুড়িয়ে নিয়ে রেগেমেগে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে এলিসা। এলিসার এমন রণমূর্তি দেখে অজ্ঞাত মেয়েটা নিজেও ভয় পেয়ে গিয়েছে। এই পাগলির হাতে নিজের গায়ের আঘাতপ্রাপ্ত হওয়ার আগে আঁতকে উঠে সহসা ছুট লাগালো মেয়েটা। এলিসাও দমে যাওয়ার পাত্র নয়। ও নিজেও সমান তালে ছুটতে লাগলো মেয়েটার পিছু পিছু। এদিকে সকল ঝামেলার উৎস বেচারা অর্ণব কিছু বুঝে ওঠার আগে এলিসা মেয়েটাকে তাড়া করে করে হাঁপানির রুগী বানিয়ে ছেড়েছে। এবার অর্ণবও আর দাঁড়িয়ে থাকলো না, ছুটে গিয়ে দু হাতে চেপে ধরলো এলিসার বাঁকানো কোমর। এলিসা ঝাঁঝিয়ে উঠে বলল, ছাড় আমাকে তুই। ইম্পর্টেন্ট মানুষ হওয়া দেখাচ্ছি ওকে আমি। বজ্জাত মেয়ে, অন্যের জিনিসে নজর দেয়। অর্ণব ওকে আটকে রাখতে না পেরে চিল্লিয়ে বলে উঠল, বিশ্বাস কর এলিসা, জান আমার, ও কোনো ইম্পর্টেন্ট মানুষ না, ও আমার ক্লায়েন্ট। তুই থাম একটু, আমি খুলে বলছি। অর্ণবের কথা এলিসা একটু শান্ত হলো। অর্ণব ওর হাতের ইটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাদের ভার্সিটিতে পড়ে মেয়েটা, কৃতিকের স্টুডেন্ট। গত কয়েকদিনের যাবৎ ওর ছোট বোন হঠাৎ করেই মিসিং। তাই কৃতিক ওকে আমার এজেন্সির কার্ড দিয়ে আমার সাথে দেখা করতে বলেছে। একমাত্র বোনকে খুঁজে না পেয়ে মেয়েটার অবস্থা দুর্বিষহ। তখন থেকে সেটা নিয়ে আলাপ করছিলাম আমরা। এলিসা এবার দ্বিগুণ ঝাঁজ নিয়ে বলল, তাহলে আমাকে মিথ্যে কেন বললি? কি সুখ পাস তোরা আমাকে মিথ্যে বলে? অর্ণব চোখ ছোট ছোট করে বলল, তুই কেন এত জেলাস ফিল করলি? আর একটু আগে আমার জিনিস করে চেঁচিয়ে কি যেন বললি? আমি কিন্তু শুনেছি। এলিসা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে যেতে বলল, তোর সাথে আর কথা নেই, অযথা কষ্ট দিস আমাকে। এলিসা হনহনিয়ে হাঁটছে, চোখ দুটো না চাইতো বেইমানি করছে ওর সাথে। বারবার জলে ভিজে ঝাপসা হয়ে আসছে সামনের সব দৃশ্যপাট। গলার মধ্যে দলা পাকিয়ে আছে একরাশ না পাওয়ার কষ্ট। অথচ আজ অর্ণব ওকে বোকা বানালো, ওর ইমোশন নিয়ে খেললো। তবে বেশিক্ষণ হেঁটে এগিয়ে যেতে পারল না এলিসা। তার আগে ওকে পেছন থেকে ঝাপটে ধরল অর্ণব। পনিটেল করা চুলের মাঝে হাজারটা চুমুক খেতে খেতে বলল, আই এম সরি, আর কখনো এমন হবে না। আই এম সরি, সত্যি সরি। তুই যে আমার জন্য কিছু ফিল করিস সেটা আমার অজানাই ছিল, বুঝতে পারিনি। এলিসা এবার ঘুরে সপাটা চর বসিয়ে দিল অর্ণবের গালে। অতঃপর কাঁদতে কাঁদতে মুখ খুলে বলল, কেন বুঝিসনি? তোকে আমি গ্রহণ করিনি ঠিকই, কিন্তু দূরেও তো ঠেলে দিইনি কখনো। তোর এত এত পাগলামি বাচ্চা আমি সব কিছু সহ্য করেছি। তোর কি মনে হয় সেটা কেবলই তোর কথা ভেবে সিম্প্যাথি দেখিয়েছি আমি এতটাও ভালো মেয়ে নই অর্ণব। তোর করা প্রত্যেকটা পাগলামিতে আমি সুখ পাই, আনন্দে পুলকিত হই। তাই তো কখনো তোকে বারণ করি না। কেন বুঝতে পারলি না বল? তুই না ডিটেকটিভ? হ্যাঁ, কার তাহলে? এতটুকু তোর মাথায় ঢুকলো না কেন? এলিসার এক নাগাড়ে কথা অভিযোগের বহরে হুট করেই ইতি ঘটালো অর্ণব। ওর নরম অধরের যুগলকে নিজের দখলে নিয়ে। এর আগে কি অর্ণব এলিসাকে চুমু খায়নি? খেয়েছে তো, জোর জবরদস্তি করেই বহুবার, কিন্তু আজ একটু বেশি আবেগ নিয়ে স্পর্শ করছে অর্ণব। যেই স্পর্শে শুধুই আন্তরিকতা আর ভালোবাসার ছড়াছড়ি। অর্ণবের কাতর স্পর্শে এতক্ষণ এলিসাও কুপকাত। শেষমেশ অর্ণবের অসহনীয় ভালোবাসার কাছে হেরে গিয়ে ও নিজের ঠোঁট মেলল অর্ণবের সাথে। তালে তাল মিলিয়ে মত্ত হলো এক নিদারুণ ঠোঁটের খেলায়। ক্লাস আর প্রেজেন্টেশন আছে বলে আজ সকাল সকাল ভার্সিটি এসেছিল অরু,
কিন্তু সকাল সকাল এসে যে গালের উপর এমন শক্ত আঘাত হামলে পড়বে সেটা বোধহয় আশা করেনি ও। এই মুহূর্তে চর খাওয়ার গালে হাত দিয়ে টলটলে চোখে কৃত্তিকের দিকে তাকিয়ে নাক টানছে অরু। মনে মনে ভাবছে, এটা স্বামী না গিরগিটি, ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কালই তো কত আদর দেখালো, আর এখন চর মারল। অরুর কাঁদো কাঁদো বীভৎস মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে কৃত্তিক। রাগের তোপে তীক্ষ্ণ চোয়ালটা আরো শক্ত লাগছে ওর। জিদের তোপে ইচ্ছে তো করছে ওর আরেকটা গালেও সপাটা চর মেরে দিতে, তাহলে আবার বেশি ব্যথা পাবে। তাই নিজেকে সংবরণ করে হাত দুটো মুঠিবদ্ধ করে রেখেছে কৃত্তিক। তবে দু চোখ অগ্নিশিখা দ্বারাই আপাতত ভস্ম করে দিচ্ছে অরুর চিত্রকে। দোষটা অবশ্য অরুরই। অযথাই বাঘের কানে সুরসুরি দিলে বাঘ কি বসে থাকবে? খানিকক্ষণ অরুর দিকে এভাবে তাকিয়ে থেকে দাঁতে দাঁত পিষে কৃত্তিক ধারালো কণ্ঠে বলল, ফার্দার যদি এসব বোকামি করতে আসিস তাহলে অন্য গালটাতেও থাপড়িয়ে রক্ত জমাট বাঁধিয়ে দিব। কথা শেষ করে হনহনিয়ে ক্লাসরুমে ঢুকে যায় কৃত্তিক। ওদিকে কৃত্তিকের কথার কলিজার পানি শুকিয়ে গিয়েছে অরুর। মনে মনে ভাবছে, আমি আসলেই ওনার বউ তো? কবুল তো বলেছিলাম, রেজিস্ট্রি পেপারে সাইনও করেছিলাম, তাহলে কিভাবে ভরা ক্যাম্পাসে আমার গায়ে হাত তুললেন উনি? ওর ভাবনার ছেদ ঘটিয়ে সায়নী এগিয়ে এসে মুখ কাচুমাচু করে বলল, তুমি ঠিক আছো অরু? অরু নাক টেনে বলল, সব তোমার জন্য। আমি ভেবেছিলাম উনি এত সহজ নয়, ওনাকে এসব লেটার ফেটার দিতে গেলে উনি রেগে যাবে। সায়নী মাথা নত করে অসহায় সুরে বলল, আই এম সরি অরু, তুমি তো ওনার বোন হও, তাই তোমার হাত দিয়ে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি উনি এতটা রেগে যাবেন যে রেগে মেগে তোমাকে চড় মেরে বসবেন। অরু আর সায়নীর কথা বাড়ালো না। এই মুহূর্তে সায়নীর দিকে তাকাতেও ইচ্ছে করছে না ওর। অগত্যেই চুপচাপ ক্লাসে ঢুকে গেল অরু। কৃত্তিক ক্লাসেই ছিল। অরু পেছনের দরজা দিয়ে ঢুকে চুপচাপ বসে পড়ল সবচেয়ে পেছনের সিটে। মন থেকে কিছুই সরাতে পারছে না একটু আগের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়ে পড়েছে ও এখন। বারংবার মনে হচ্ছে, কেন যে করতে গেলাম এমন পাকনামি। দোষ অবশ্য সায়নীরও কম নয়। সেদিন থেকে শুনেছে ওর কৃত্তিকের স্টেপ সিস্টার, সেদিন থেকেই ননদিনী ডাকা শুরু করে দিয়েছে ওকে। ভার্সিটিতে ঢুকলে শুরু হয় ওর প্রশ্ন উত্তর পূর্ব। জেকে স্যার কোথায় কোথায় যায়, কি খায়, কি করে, সব কিছু পাই টু পাই খোঁজ নিয়ে তবেই ক্ষত হয় সায়নী। বলতে না চাইলে অরুর সাথে কেমন পরপর আচরণ করে সে। উপায়ন্ত না পেয়ে একমাত্র বাঙালি বান্ধবীর মন রক্ষার জন্য অরু সব কিছুর ছাপ ছাপ স্পষ্ট জবাব দেয়। কিন্তু আজকে সায়নী একটু বেশি করে ফেলেছে। অরুর হাতে রঙিন খামের মোড়কে বাঁধা চিঠি ধরিয়ে দিয়ে বলেছে কৃত্তিককে দিয়ে আসতে। বলেছে তো বলেছে, একেবারে ঠেলে কৃত্তিকের সামনে পাঠিয়ে দিয়েছে। গতকাল কৃত্তিকের নরম সরম রূপ দেখে ওরও ভেবেছিল একটা চিঠিই তো, আর কি বলবে কৃত্তিক, দিয়ে দিলেই তো কাহিনী খতম। ওদিকে বান্ধবীর মন রক্ষা রয়ে যাবে। কিন্তু কে জানতো কালকের কৃত্তিক আর আজকের কৃত্তিকের মাঝে এমন দিন রাত ফারাক। তাহলে কি অরুর নিজের মানসম্মান খোয়ানোর মতো এত বড় ভুলটা করতো? জীবনেও না। মিসেস জেকে ফোকাস। ঠিক এভাবেই ছোট্ট একটা বাক্য দিয়ে অকস্মাৎ ক্লাসের মধ্যে বোম ফাটালো কৃত্তিক। নামটা শোনা মাত্রই হৈ হৈ করে উঠে অরুর মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে পুরো ক্লাস। সেবার বাস্কেটবল কম্পিটিশনের সময় সবাই যা অনুমান করেছিল সেটাই আজ বাস্তব হলো। তাই বলে মিসেস জেকে, সবাই তো ভেবেছিল জেকে স্যারের বেবি গার্ল হবে হয়তো, কিন্তু না, এ তো স্বয়ং স্ত্রী। তার মানে সকলের ক্রাশ জেকে স্যার বিবাহিত। কথাটা ভাবতে পুরো ক্লাস শোক শোক নীরবতায় ছেয়ে গেল। ছেলেরা মেয়েদের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে টিপে হাসছে। একমাত্র অরুই চোরের মতো মাথা নুইয়ে বসে আছে সেই কখন থেকে। সায়নী ওর দিকে সেই তখন থেকেই কটমটিয়ে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, তাহলে অরু আমাকে বোকা বানিয়েছে এতদিন ধরে। ক্লাস শেষে বের হতেই অরুর হাতটা খপ করে টেনে ধরল সায়নী। কাঠগড়ায় দাঁড়ানো আসামিদের মতো করে প্রশ্ন করল, সত্যি করে বলো, এতদিন ধরে বোকা কেন বানালে আমাকে? আজকেও তো বলতে পারতে।
অরুণ নিজের হাত ছাড়িয়ে বলল, আমি তোমাকে বোকা বানাইনি, যা সত্যি তাই বলেছি। এতদিন বলে এসেছো জেকে স্যার তোমার ভাই, আর এখন জেকে স্যার নিজে তোমাকে মিসেস জেকে বলে সম্বোধন করলো। কোনটা সত্যি? অরু ঝাঁঝিয়ে উঠে বলল, দুটোই সত্যি। উনি আগে আমার স্টেপ ব্রাদার ছিলেন, আর এখন আমার স্বামী। সায়নী তেতে উঠে বলল, আর ইউ কিডিং মি? স্টেপ ব্রাদার কি করে স্বামী হলো? নো, আই এম নট। আর কি করে স্বামী হলো সেটা বরং তোমার জেকে স্যারকে জিজ্ঞেস করো। উনি আমাকে জোর করে বিয়ে করেছেন কিনা, তাই উত্তরটাই উনিই ভালো দিতে পারবেন। আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় অরু। এই প্রশ্নটার সম্মুখীন হওয়ার ভয়ই তো এতদিন ধরে পেয়ে এসেছে ও। স্টেপ ব্রাদার কি করে স্বামী হয়? অথচ কৃতিক একটাবারও ওর কথা চিন্তা না করেই টেনে হিঁচড়ে জোর জবরদস্তি করে কবুল বলিয়ে দিল। এখন ওরও চাইলেও এই সম্পর্কটাকে মুছে ফেলতে পারবে না, আর না এড়িয়ে যেতে পারবে জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে যাওয়া সত্যিটাকে। একরাশ হৃদয় ব্যথা কাতর অরু ভার্সিটি থেকে ফিরেই রুমের দুয়ারে খিল দিয়ে তলিয়ে গিয়েছে ঘুমের দেশে। আর উঠেনি, অথচ এখন সন্ধ্যা রাত, তবুও পড়ে পড়ে ঘুমাচ্ছে সে। কিন্তু বালিশের পাশে অযত্নে পড়ে থাকা দামি মোবাইলটার ভাইব্রেট আওয়াজে সে ঘুম আর বেশিক্ষণ টিকল না। অগত্যাই ঘুমো ঘুমো চোখে ফোন তুলে কানে নিল অরু। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো চেনা পরিচিত হৃদয় শিহরণ জাগানো হাসকি কণ্ঠস্বর। আমার ঘুম পড়ি, বারান্দায় এসো। কৃত্তিকের মুখে তুমি শব্দটা শোনা মাত্রই এক লাফে উঠে বসলো অরু। মনে মনে ভাবল, আমি কি স্বপ্ন দেখছি না তো? উনি তো কখনই আমাকে এত আদরে গলায় ডাকেন না, তাহলে আজ হঠাৎ? অরু চুপ হয়ে আছে দেখি কৃতিক পুনরায় বলল, কিরে বারান্দায় আয়, ডাকছি কথা কি কানে যাচ্ছে না? কৃত্তিকের কথায় অরু তেতে উঠে বলল, পারবো না, সকালে আমাকে মেরেছেন, মনে নেই? গালটা এখনো জ্বলছে। মার খাওয়ার মতো কাজ করলে আবার মারবো, তারপর আবার আদর করব। এখন জলদি বারান্দায় আয়, তোকে দেখব। অরু মুখ ফুলিয়ে বলল, যাব না বলেছি তো। কৃতিক গলার আওয়াজ খানিকটা নরম করে বলল, একবার এসে দেখ, তোর জন্য সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজের কথা শুনে অরু আর অপেক্ষা করতে পারল না, ছুটে চলে গেল বারান্দায়। দেখলো আজ বাইক নয়, কালো মার্সিডিজের ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। ওর কোলের মাঝে ঘাপটি মেরে বসে আছে ছোট্ট ডোরা। ডোরাকে দেখে মাত্রই অরুর মুখ আপনা আপনি হা হয়ে গেল। দু হাত চলে গেল মুখের উপর। শুকনো মুখটা মুহূর্তে প্রসারিত হয়ে গেল খুশিতে। তার উপর উচ্ছ্বাসিত কণ্ঠে অরু বলল, ডোরা, আসছি আসছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কয়েক মিনিটের মাথাটি 3 তলার সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো অরু। ওর পরনে কৃত্তিকের কিনে দেওয়া পাজামা সেট, চুলগুলো মেসি বান করে উপরে তুলে বাঁধা। যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই নেমে এসেছে আজ। নিচে নেমে কাল বিলম্ব না করে অরু দৌড়ে গিয়ে কৃত্তিকের কোল থেকে ডোরাকে তুলে নিল নিজের কোলে। কৃত্তিক অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি বের হলি কি করে? অরু ডোরাকে আদর করতে করতে বলল, মা আর আপা বাসায় নেই, হসপিটালে গিয়েছে, ফিরতে রাত হবে। কৃত্তিক ডোরার থেকে নজর সরিয়ে বলল, আগামীকাল আমরা পাহাড়ে যাব, সবাই মিলে এলিসাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছি। কাল সকাল সকাল বাসায় ম্যানেজ করে বের হবি। অরু কৃত্তিকের পানে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, মা জানলে মেরে ফেলবে, তাছাড়া আপনাদের মাঝে আমি গিয়ে কি করব? আমি বলছি তাই যাবি। অরু অসহায় মুখে বলল, একদিন কি বলে ম্যানেজ করব আমি? পারবো না, আপনি বরং গিয়ে ঘুরে আসুন। কৃত্তিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে কর্কশ আওয়াজেই বলল, ওকে ফাইন, চল তাহলে। অরু কৃত্তিকের হাত টেনে ধরে ব্যতিগ্রস্ত হয়ে শুধালো, এ কি, কোথায় যাব? কৃত্তিক নিজের চোয়াল শক্ত করে বলল, যেহেতু তুই আমার বউ, সো তুই এখন থেকে আমার সাথেই থাকবি, দেখি কে আটকায়। অরু বড়সড় একটা শুষ্ক ঢোক গিলে কৃত্তিককে থামিয়ে দিয়ে বলল, শুনুন শুনুন না একটু, মা কেবল একটু অসুস্থ হয়েছে, এই মুহূর্তে মা এত বড় শখ নিতে পারবে না। সব কিছু জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমন করবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব, তবুও এমন পাগলামি করবেন না, কথা দিন। কৃত্তিক পুনরায় গাড়ির ডিকিতে বসে বলল, ওকে ফাইন, কাঁদতে হবে না, জোর করব না তোকে, তবে কালকের কথা যাতে মাথায় থাকে।
ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানালে কৃত্তিক কিছু একটা ভেবে ওরুকে টেনে এনে নিজের উরুর উপরে বসিয়ে দিয়ে কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, এখনও রেগে আছিস আমার উপর? ওরু নাক ফুলিয়ে বলল, আমার রাগ দিয়ে কি আসে যায়? আপনি তো আমাকে সারাক্ষণই মারেন। আদর করি না বুঝি? ওরু নিশ্চুপ। কৃত্তিক ওরুর গালের হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারল সেখানে এখনো 5 আঙ্গুলের ছাপ পড়ে আছে। ও জায়গাটাতে হাত বুলাতে বুলাতে বলল, তোর শরীরে আমার করা দাগগুলো মারাত্মক লাগে। ওরু শুষ্ক ঢোক গিলে বলল, তাই বলে এভাবে ব্যথা দিবেন? কৃত্তিক তির্যক হেসে বলল, ভবিষ্যতে আরো বেশি ব্যথা দেব, অভ্যাস করে নে। ওরু বুঝতে পারল কৃত্তিকের কথার ধরন কেমন হুট করেই পাল্টে গিয়েছে। স্পর্শে তার তীব্র কাতরতা, গলার আওয়াজে লেগে আছে একরাশ মাদকতা। নিজ মনের অযাচিত চিন্তাগুলোকে পিছনে হাঁটিয়ে দিয়ে ওরু ডোরাকে শক্ত করে চেপে ধরে চুপচাপ হয়ে আছে। কৃত্তিক ওরুর গালে নিজের গালটা আলতো স্পর্শ ঘেঁষে দিয়ে বলল, আমি ব্যথা দিয়েছি, আবার আমিই আদর করে দিলাম। হার্টবিট। হার্টবিট মানে হৃদস্পন্দন, যা না থাকলে মানুষ মারা যায়। কৃত্তিক ওর গালের সাথে গাল মিশিয়ে বলল, তুই আমার কাছে তার চেয়েও বেশি। কৃত্তিকের হঠাৎ করা উষ্ণ স্পর্শে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীর, সেই সাথে মিলিয়ে গিয়েছে মস্তিষ্ক। চওড়া হয়েছে রাগের ফুলিঙ্গ। পুরুষালী স্পর্শ পেয়ে ওরু নিজেও খানিকক্ষণ কুঁকড়ে গেল। গলায় দীর্ঘশ্বাস আটকে রেখে কম্পিত কণ্ঠে বলল, আপনাকে আমি বুঝতে পারি না কিছুতেই। নিজের বলিষ্ঠ দুহাত ওরুর লতানো কোমরে টাকে জড়িয়ে ধরে ওরুর গলায় মুখ ডোবাতে ডোবাতে কৃত্তিক বলল, পুরোপুরি আমার হয়ে যা, ঠিক বুঝতে পারবি। ঠান্ডা লেগে আসলে খুব গলা ব্যথা করছে, তো তো যার কারণে আসলে কথা বলতে কষ্ট হচ্ছিল, তো অনেক জায়গায় ভুল হতে পারে, এটা প্লিজ তোমরা মানিয়ে নিও।